আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে যাচ্ছি আমরা তারাপীঠে। একটু মানত ছিল, পুজো দেওয়ার আছে। যেমনটা দেখছো এখন বাজে ভোর 4:30। তো আমরা এখনই বেরোচ্ছি কারণ এখন অনেক গরম পড়ে গেছে। তো তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি পৌঁছতে চাইছি, কারণ ড্রাইভ করে যাবে তো বাবা ড্রাইভ করে নিয়ে যাবে। তো অনেকটা গরমে কষ্ট হবে, আর বীরভূম জায়গা বলে কথা। যখন আমরা বেরিয়েছি পুরো চারিদিকটা অন্ধকার। যেহেতু ভোর 4:30 সময় বেরিয়েছিলাম, সেহেতু পাখি ছাড়া আর কারোর দেখাই পাচ্ছিলাম না। তবে হ্যাঁ, ভোরবেলা পাখির ডাক শুনতে শুনতে এইভাবে বেরিয়ে পড়াটা বেশ ভালো লাগলো। মনে হচ্ছে একটা অন্যরকম অনুভূতি। তো আমাদের ফার্স্ট স্টে যেটা ছিল সেটা ছিল শক্তিগড়। তো শক্তিগড় অবধি আমরা টানা ড্রাইভ করছিলাম। তো শক্তিগড়ে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা করার কথা ছিল। এবার রাস্তায় চলতে চলতে বেশ চারিদিকে আলো ফুটতে শুরু করলো সকালের, আর সূর্যটা বেশ ভালোই লাগছিল, একটা লাল আভার মতো বেরিয়ে আসছে। তো এইভাবে আমাদের জার্নিটা শুরু হলো সকালবেলা। তো তোমাদের জানিয়ে রাখি, তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যটা ছিল আমাদের একটা মানত ছিল, সেটা পূর্ণ করতে যাওয়া। তো সেই জন্য আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম তারাপীঠে যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না, কারোর না কারোর কিছু না কিছু কাজ পড়ে যাচ্ছিল। তো এই সময়টা একটু দোকানেরও প্রেশার কম থাকে, তার সাথে আমাদেরও একটু কাজের প্রেশারটা কম ছিল বলে আমরা চলে গেলাম তারাপীঠে। তো এখানে শক্তিগড় থেকে কিছুটা আগে একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পেলাম, যেখানে আমরা চা খেয়েছিলাম। কারণ ভোরবেলা যেহেতু আমরা বেরিয়ে এসেছিলাম, সেহেতু চা কেউ খাইনি, সবারই একটু ঘুম ঘুম পাচ্ছিল, তার সাথে মাথাটাও ব্যথা করছিল। তো সেই জন্য আমরা এই রেস্টুরেন্টটা থেকে একটু চা খেয়ে নিলাম। বাইপাসের ধারে অনেকই এরকম তোমরা রেস্টুরেন্ট পেয়ে যাবে। তো সকালবেলা যারা কেউ খোলে না, তো দেখা যাচ্ছিল এখানে ব্রেকফাস্টের মধ্যে কিছুটাই আইটেম ছিল। যেহেতু আমরা ব্রেকফাস্ট করব না, শুধু চা খাবো, তো চা আর বিস্কিট আমরা খেয়ে নিলাম। তো আমরা খাওয়াটা শেষ করে আমাদের আবার জার্নিটা কন্টিনিউ করলাম। তো চারিদিকের এইরকম প্রাকৃতিক সৌন্দর্য সকালে উপভোগ করতে করতে আমাদের জার্নিটা পৌঁছে গেল শক্তিগড়ের কাছাকাছি। এটা যদি শীতকাল হতো তো প্রাকৃতিক সৌন্দর্যটা আরেকটু ভালোভাবে উপভোগ করা যেত। যেহেতু গরমকাল, তবু অসুবিধা হচ্ছিল না খুব একটা। মাঝে মাঝে রাস্তার দুধারে এরকম সবুজ ধানের ক্ষেত বেশ ভালো লাগছিল। তো বলে রাখি বন্ধুরা, আমাদের রাস্তাটা বেশ ফাঁকাই ছিল, খুব একটা যে জ্যাম ছিল তা নয়। যেহেতু ভোরবেলা, সেহেতু গাড়ির সংখ্যাটাও কম ছিল। তো ফাইনালি আমাদের গন্তব্যটা চলেই এলো। আমরা পৌঁছে গেলাম শক্তিগড়ে। আর শক্তিগড় মানেই ল্যাংচার জায়গা, এটা তো সবাই জানো। তো বলে রাখি বন্ধুরা, আমরা ল্যাংচা খেয়েছিলাম, কিন্তু আমরা খেয়েছিলাম কচুরি আগে। কারণ সকালবেলা যদি বেরোনো হয় আর একটু ভ্রমণের উদ্দেশ্য নিয়ে, তাহলে কিন্তু সকালবেলার টিফিনটা কচুরি বেশ ভালোই লাগে। তো আমরা চলে গিয়েছিলাম এই আদি ল্যাংচা নিলয়ে। এখানে তোমরা দেখে নাও কত রকমের ল্যাংচা আছে, মানে কত রকম সাইজের ল্যাংচা আছে। তার সাথে আছে মিহিদানা আর সীতাভোগ। তো আমরা ফার্স্টে অর্ডার দিয়েছিলাম কচুরি আর এই আলুর তরকারি। সত্যি খুব টেস্টি ছিল। আগের ব্লগে তোমরা যেমন দেখেছিলে, আমরা গিয়েছিলাম আগের মন্দারমণি ট্রাভেল ব্লগে দেখেছিলে আমরা কোলাঘাটে গিয়ে কচুরি খেয়েছিলাম, যেটা ছিল 4 পিস 80 টাকা নিয়েছিল, কিন্তু এখানে 3 পিস 20 টাকা।
তো সেটাই আমাদের মনে হলো যে কোলাঘাট থেকে আর কোনো দিন খাওয়া যাবে না। তো যাই হোক, আমাদের মিষ্টির আইটেমগুলো যেটা ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়ে আমরা ল্যাংচা খেয়েছিলাম, তার সাথে খেয়েছিলাম মিহিদানা আর সীতাভোগ। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চাটা খেয়ে আমাদের গন্তব্যটা ফের শুরু হলো। আমরা কিন্তু এবার সিধা গিয়েছিলাম একদম তারাপীঠ, কোথাও আর স্টে করিনি, কারণ আমাদের বেলা বাড়ছিল, অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। আর বলে রাখি, আমরা যে রাস্তাটা ধরেছিলাম সেটা হচ্ছে বর্ধমানের ভেতর থেকে বোলপুরের ভিতর দিয়ে সোজা রামপুরহাট। তো এইভাবেই আমরা জার্নিটা করছিলাম, আর রাস্তাটা এতটাই স্মুথ ছিল যে কোনো অসুবিধাই হচ্ছিল না। তার সাথে গাছপালার ভেতর দিয়ে যেতে বেশ ভালো লাগছিল। আমার সাথে তোমরাও কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নাও আর দেখতে থাকো। অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ, আর যদি ভালো লাগে আমার সাবস্ক্রাইবারের সংখ্যাটা একটু বাড়াতে হেল্প করো। যদি মনে হয় আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও, যাতে আমি আরেকটু মোটিভেট হতে পারি। এবারে কিন্তু আমি তারাপীঠে গিয়ে একদমই স্যাটিসফাইড হইনি, কারণটা একটু ওয়েট করে থাকো, আমি পরের ব্লগে শেয়ার করব। তবে হ্যাঁ, এবারে আমরা ডিসাইড করেছি তারাপীঠ এলে পুজো দিতে আমরা কিন্তু বোলপুরটাও কভার করব, মানে শান্তিনিকেতনটা দেখব। শান্তিনিকেতন আমাদের দেখা হয়। তবে হ্যাঁ, আমরা তারাপীঠে গিয়ে এবারে কিন্তু নলাটেশ্বরী মন্দির দর্শন করেছি, যেটা আমরা আগের বারে করতে পারিনি। তো ফাইনালি আমরা তারাপীঠ পৌঁছে গেলাম। তারাপীঠ পৌঁছে আমাদের হোটেলটা আগে থেকেই বুক করা ছিল। তো বলে রাখি, এর আগের বারে যখন আমরা এসছিলাম এই শ্যামাশ্রী হোটেলেই আমরা উঠেছিলাম। এবারেও তার অন্যথা হলো না, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে। এই যে এটা হচ্ছে আমাদের তারাপীঠের শ্যামশ্রী হোটেলের রুমটা বেশ বড়, আর এখান থেকে মন্দিরটা একদম দেখা যায়। এই হচ্ছে পুরো রুমটা। তো এটা হচ্ছে দুপুর 12টা থেকে পরের দিন দুপুর 12টা অবধি টাইম। তো এটার ভাড়া হচ্ছে 1400 টাকা করে। তো বেশ বড়সড় একটা খাট, বেশ ভালো, মোটামুটি ভালো রুম। এই হচ্ছে আমাদের রুম, আমরা সবে এখানে এসছি। তো আমরা সবে এখানে এসছি, তো একটু ফ্রেশ হয়ে নেব, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। পরে আমরা কি করছি ফ্রেশ হয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, একটু ওয়েট করো। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, এখন 12:30 মতন বাজে। আমরা এতটা জার্নি মানে খেয়েছি, যথেষ্টই খেয়েছি, তোমরা দেখলে আমরা অনেক কিছু টিফিন করেছিলাম। তা সত্ত্বেও খাবারটা কি করে যে হজম হয়ে গেল বুঝতে পারছি না। এবার খিদে পেয়ে গেছে খুব জোরে, এবারে লাঞ্চটা সেরে নেবো। তারপর নিচে যে হোটেলের মালিক আছে তাদের সাথে একটু কথা বলে জানবো যে কখন আমরা পুজোটা দিলে ভালো হবে, আর আমাদের একটা মানত আছে সেটাও পূরণ করার কি প্রসেস আছে সেটাও আমাকে জানতে হবে। তো সেই জন্য আমরা এখন নিচে যাব, গিয়ে কথা বলে তারপর দেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো
তো আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়া দাওয়া করবো বলে। খিদে পেয়ে গেছে যেমনটা তোমাদের বলেছিলাম। তো এবার আমরা ফিশ থালিটা নিয়েছি, তো দেখাচ্ছি প্ল্যাটারে কি লাঞ্চ তো চলে এলো, কিন্তু লাঞ্চটা আমাদের মোটেই ভালো লাগেনি। তাও প্ল্যাটারে কি কি ছিল তোমাদের সাথে শেয়ার করে। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, যেটা আলুর চিপস ভাজা, তার সাথে ছিল পোস্ত, একটা পুঁই শাকের ঘন্ট ছিল, আর ছিল মাছ। তো রান্নাটা খুব একটা যে ভালো ছিল তা নয়, খিদে পেয়েছিল তাই আমরা খেয়ে নিয়েছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করে দিই বন্ধুরা, আমরা কিন্তু হোটেলটা চেঞ্জ করেছিলাম। পুরোপুরি 500 আপনার নলাটি হবে। আসেন আসেন তো এই যে দরদস্তুরটা দেখলে, এটা নলহাটি যাওয়ার জন্য, যেটা আমরা বিকেলে গিয়েছিলাম। তো বলে রাখি তোমাদের, আমরা কিন্তু হোটেলটা চেঞ্জ করেছিলাম কারণ ওই শ্যামাশ্রী হোটেলের এসিগুলো কাজ করছিল না, বিশেষ করে মা বাবার রুমটার। তো সেই জন্য আমরা ওদেরই আর একটা ব্রাঞ্চ আছে কাকাতুয়া, যেটা কাকাতুয়াটা দেখলে সেইখানে আমরা শিফট করেছিলাম। এবারে আমরা চললাম নলহাটির উদ্দেশ্যে। নলহাটির কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধু। নলহাটি হচ্ছে 51টা সতীপীঠের মধ্যে একটি। যেমনটা আমাদের সবারই জানা, মা সতীর যেখানে যেখানে পীঠ আছে সেখানে সেখানেই বাবা ভৈরব বিরাজমান। তো প্রথমে আমরা ভৈরবকে দর্শন করে এখান থেকে আমরা প্রসাদের ডালাটা নিয়ে নিলাম। তারপর চলে গেলাম মাকে পুজো দিতে। এই হচ্ছে মা নলাটেশ্বরী, দেখো কি অপূর্ব মূর্তি। এখানে কিন্তু তারাপীঠের তুলনায় ভিড়টা কমই থাকে, তবে বেশ ভালোভাবে আমরা পুজোটা দিতে পারলাম। যেহেতু ভিড় কম ছিল সেহেতু ভালোভাবে পুজো দিয়ে মাকে দর্শন করতে পারলাম। তোমাদের যেমনটা আগে বললাম, মা নলাটেশ্বরী একটি সতী পীঠ। এখানে কিন্তু মাতা সতীর কণ্ঠনালী পড়েছে, যেটা কিন্তু একমাত্র দর্শন পাওয়া যায় ভোর 5টার সময়। মায়ের স্নান আচারের মাধ্যমে সেবা দেওয়া হয় তখন, নইলে দিনের অন্যান্য সময় মা এই আকারেই পূজিত হন। আর এখানে যে প্রস্তরখণ্ডে তোমরা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের আকার, সেটা কিন্তু গণেশ ঠাকুরের আকার তৈরি হয়েছিল, সেটাকেই সংস্কার করে পুনরূপ দেওয়া হয়েছে। তো এখানে আমরা সন্ধ্যা আরতিও দেখলাম, বেশ ভালো লাগছিল। এখানে মনে হচ্ছিল আরও কিছুক্ষণ বসে থাকি, আর মাকে মনে হচ্ছিল যেন মায়ের দিব্য জ্যোতি বেরিয়ে আসছে। তোমাদের বলে রাখি বন্ধুরা, 51টি সতীপীঠের মধ্যে 5টি সতীপীঠই কিন্তু বীরভূম জেলায় অবস্থিত। তার মধ্যে মা নলাটেশ্বরী। তোমরা জানো কিনা জানি না, মাতা সতী যখন যোগ অগ্নির দ্বারা নিজের দেহকে ভস্মীভূত করেছিলেন, তখন মহাদেব মাতা সতীর দেহ নিয়ে যখন তাণ্ডব শুরু করলেন, তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা দেহকে 51টা খণ্ডে বিভক্ত করেছিলেন। আর কথিত আছে কাল ভৈরব নাকি প্রত্যেকটা এই দেহখণ্ডকে রক্ষা করে যাচ্ছেন। তো এর মধ্যে থেকে যে ভৈরব আমরা দর্শন করলাম তা হচ্ছে যোগেশ্বর ভৈরব। তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে নিই, মা নলাটেশ্বরীর যে মূর্তি তোমরা দর্শন করলে, সেই মূর্তির সাথে গুজরাটের মা আম্বের মূর্তির সাদৃশ্য পাওয়া যায়। তো যাই হোক, মা নলাটেশ্বরী সম্বন্ধে কিছুটা নলেজ হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো তারপরে আমি বলে রাখি, আমরা চলে এসেছিলাম তারাপীঠে। সেখান থেকে আমরা কিছুটা ফুচকা খেয়ে আর আমি একটু শাঁখা পলা কিনে পরে তারাপীঠ মন্দিরের আশেপাশের এই মার্কেটটা একটু ভালো করে ঘুরে দেখছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করে দিই, তারাপীঠ থেকে নলহাটি মানে মা নলাটেশ্বরী মন্দিরটি যেখানে অবস্থিত সেটাকে নলহাটি বলে। নলহাটির ডিস্টেন্সটা কিন্তু বেশ অনেকটা। তো তোমরা যদি কখনো তারাপীঠে আসো, অবশ্যই কিন্তু মা নলাটেশ্বরীর দর্শন করতে ভুলো না, কারণ তোমরা কিন্তু নিজেরাই ফিল করবে যে সত্যি কি অপূর্ব সেই মূর্তি।
আমরা ডিসাইড করেছিলাম মা নলাটেশ্বরীর মন্দির দর্শন করব, তার সাথে দর্শন করব বাবা বামদেবের বাসভিটে, যেটা আমরা দর্শন করতে পারলাম না কারণ এতটা ডিস্টেন্স ছিল বলে, যেটা আমরা আগামী কাল গিয়েছিলাম। তো বলে রাখি বন্ধুরা, তোমাদের সাথে যেমনটা শেয়ার করেছিলাম, আমরা তারাপীঠে যে হোটেলটায় ছিলাম প্রথমে, শ্যামাশ্রী হোটেল, সেখানে এসিটা কাজ করছিল না বলে আমরা তাদেরই আরেকটা ব্রাঞ্চ হোটেল রয়েছে কাকাতুয়া, সেখানে থাকার ব্যবস্থা করেছিলাম। তো সেই হোটেলটা কিন্তু সব দিক দিয়েই ভালো ছিল, তার সাথে ছিল একটা ছোট্ট কাকাতুয়া, যেটা তোমরা আগেই দেখে নিয়েছো। আমাদের কিন্তু ওই হোটেলটা বেশ ভালো লেগেছে। তোমরা আশা করি পরে যখন কোনো দিন আসবে কাকাতুয়া হোটেলে আসলে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো হোটেলটা। আমি এর রুম ট্যুরটা করতে ভুলে গিয়েছি, তার জন্য দুঃখিত। তো তোমাদের যেমনটা বলেছিলাম, শ্যামাশ্রী হোটেলে যারা পান্ডারা থাকেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম আমরা পরের দিন সকাল 7টায় পুজো দিতে যাব, তাতে আমাদেরই ভালো হবে, ভালোভাবে পুজো দিতে পারবো। তো বন্ধুরা, আমরা এখন রাতের ডিনারটা করতে যাচ্ছি। খিদেও পেয়ে গেছে আর ঘুমও পাচ্ছে, কালকে ভোরে ওঠার আছে, মানে ভোরে না অ্যাকচুয়ালি, উঠে আমরা পুজো দিতে যাব। তো তার জন্য একটু চান ধান করার একটু বাকি, মানে কাজে টাইম লাগবে। তো সেই জন্য আমরা মোটামুটি 7টার সময় পুজো দেওয়ার কথা হয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি আমরা ডিনার করতে, তো ডিনারটা করে ডিনারে কি কি খাচ্ছি সেটাও দেখাবো, তো দেখতে থাকো। তো পুজোর যে ব্লগটা আসতে চলেছে সেটা এর জন্য একটু ওয়েট করো। ডিনারে ছিল তড়কা, ডিম ভাজা আর রুটি। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। সবাই টাটা।